আচ্ছা, আমরা এই ভিডিওটার মধ্যে বোঝাবো হচ্ছে যে ভারতের বৃহৎ যে সমভূমি, কোন কোন পার্টগুলো উত্তর ভারত, মেইনলি উত্তর ভারতের যে বৃহৎ সমভূমি আছে, উত্তরের বৃহৎ সমভূমিটা এই ক্লাসে আমরা বোঝাবো। কোন কোন রাজ্যে সমভূমি আছে উত্তর ভারতের মধ্যে আমরা জানি যে রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি থেকে শুরু করে এদিকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এই যে রিজিয়নটা টোটালটাই কিন্তু উত্তরের বৃহৎ সমভূমির মধ্যে পড়ছে। একে মেনলি তিন ভাগে ভাগ করে আমাদেরকে কিন্তু লিখতে হবে পরীক্ষায় যদি আসে। উত্তরের বৃহৎ সমভূমি পরীক্ষায় এসেছে, তাহলে পুরোটাই কিন্তু আমাদের তিনটে ভাগ করে লিখতে হবে। অবস্থানটা এই রাজ্যগুলোর মধ্যে আছে। তিনটে ভাগের মধ্যে প্রথমে আমরা রাজস্থান সমভূমি রাখতে পারি, সিন্ধু সমভূমি রাখতে পারি, এর তারপরে গাঙ্গেয় সমভূমি, এছাড়া আরেকটা ছোট করে আমরা লিখতে পারি হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে প্রথমে আমরা রাজস্থান সমভূমিটা বোঝাচ্ছি যে রাজস্থান সমভূমি প্রথমে দেখি আমরা যে কিভাবে সৃষ্টি হয়েছে এই সমভূমি। আমরা জানি যে এই যে রিজিয়নটা, এখানে আরাবল্লী পর্বত আছে, আরাবল্লী পর্বত এইভাবে অবস্থান করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আরাবল্লী পর্বতের কি রোল আছে রাজস্থান সমভূমিতে। আরাবল্লী পর্বতের রোল আছে রাজস্থান সমভূমিতে, আরাবল্লী পর্বতের রোল আছে। আরাবল্লী পর্বত যে ডিরেকশনে অবস্থান করেছে, এই ডিরেকশনটাই মেন সমস্যা হয়ে গেছে। এই মরুভূমি সৃষ্টির জন্য কিন্তু আরাবল্লী পর্বতের এই অবস্থানটাই মেন কিন্তু দায়ী। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম ডিরেকশন দিয়ে ভারতে যখন প্রবেশ করছে যে আরব সাগরীয় শাখা, সেই ডিরেকশনেই কিন্তু আরাবল্লী পর্বত অবস্থান করেছে। অর্থাৎ আরাবল্লী পর্বত এখন একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, উচ্চতা কমেছে। অবস্থানটা এমন ভাবে আছে যে এই মৌসুমী বায়ু কিন্তু কোনোভাবেই বাধা পায় না, কোনোভাবেই কিন্তু আরাবল্লী পর্বতে বাধা পায় না। বাধা না পেলে বৃষ্টি ঘটাতে পারবে না। এবার এই যে আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বতের এই যে রিজিয়নটা, অর্থাৎ আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটা, পূর্ব দিকটা নয়, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটা মেইনলি রাজস্থান সমভূমির মধ্যে পড়ছে। এই পশ্চিম দিকে কি হচ্ছে, আরাবল্লী পর্বতের একেবারে পূর্ব পশ্চিম দিকটা, একেবারে পশ্চিম দিক লাগোয়া যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে বাগার অঞ্চল। একটু আধটুক এখানে জল আছে, ছোট ছোট জলাধার দেখা যেতে পারে, তৃণাঞ্চল দেখা যেতে পারে, তৃণভূমি আছে এখানে। এই অঞ্চলটাকে বাগার বলা হচ্ছে। তাহলে আরাবল্লী পর্বতের একেবারে পশ্চিম অংশটাকে বলা হচ্ছে বাগার। বাগারের পরে যে অংশটা, সেটাকে নাম দেওয়া হয়েছে রোহি। বাগারের পরে যে অংশটা, সেটার নাম দেওয়া হয়েছে রোহি। এই অংশে কি হয়, এই অংশে আরাবল্লী পর্বতে যে ছোট ছোট নদীগুলো আছে, সেই অংশে কিন্তু বন্যা প্লাবিত অঞ্চল সৃষ্টি করে। কিছুটা উর্বর মাটি আছে, একটু আধটু চাষ হয়। তাহলে বন্যা কবলিত এই যে অঞ্চলটা, এটাকে নাম দেওয়া হয়েছে রোহি। একটু আধটু ফ্লাড দেখা যায়, একটু আধটু বন্যা দেখা যায়। রোহির পরে যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে থালি। রোহির পরে যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে থালি। থালিটা কি, ক্ষুদ্র মরু, সূক্ষ্ম বালুকণা, ক্ষুদ্র মরু সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র মরুভূমি একটা ভাব কিন্তু অলরেডি এই থালি থেকে শুরু হয়ে গেছে। থালির পরে যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে হামাদা। থালির পরে যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে হামাদা। হামাদা মানে যেখানে বালি আছে এবং বড় বড় পাথর আছে, খণ্ড শিলা টুকরো আছে, এটা হচ্ছে হামাদার মধ্যে পড়ছে। হামাদায় বালি পাথর মিশ্রিত বড় বড় পাথরের টুকরো, শিলার টুকরো রয়েছে হামাদায়। হামাদার পরে বাকি পুরো অংশটা মরুস্থলীর মধ্যে পড়ছে। অর্থাৎ মেন মরুভূমি কিন্তু শুরু হয়ে গেল, যেটা থর মরুভূমি, আমরা জানি থর মরুভূমির অংশ। তাহলে এই যে রাজস্থানের সমভূমির মধ্যে আমরা আরাবল্লী পর্বতকে রাখলাম, আরাবল্লী পর্বতকে রেখে আস্তে আস্তে আমরা ডিরেকশনটা দেখাচ্ছি যে প্রথমে কি আছে, এক নম্বরে হচ্ছে বাগার, দু নম্বর হচ্ছে রোহি, তিন নম্বর হচ্ছে থালি, চার নম্বর হচ্ছে হামাদা, পাঁচ নম্বর হচ্ছে মরুস্থলী। তাহলে এই পাঁচটা পার্ট কিন্তু রাখতে হবে। এখান থেকে ঘুরিয়ে শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে থালি এবং হামাদা এর মাঝে রাজস্থান সমভূমিতে কোন ভূমিরূপ দেখা যায়, ভূভাগ দেখা যায়, সেটা কিন্তু বলতে হবে তোমাকে যে থালি এবং তোমার হামাদা, রোহি, এটা বলতে পারি থালি আর হামাদা তো পরপরই আছে, রোহি আর হামাদার মিডিলে কে আছে, থালি আছে। বাগার এবং তোমার থালির মিডিলে কে আছে, রোহি আছে। এই পার্টগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তো এটা গেল রাজস্থান সমভূমি। এবার রাজস্থান মরুভূমি সৃষ্টির জন্য অনেক কিছুই দায়ী আছে, যেমন এক আরাবল্লী পর্বতের অবস্থান,
নম্বর, এখানে জলীয় বাষ্প কোনোভাবেই দেখা যায় না। 3 নম্বর, এখানে এত পরিমাণ বালি থাকে, দিনের বেলা প্রচুর পরিমাণে উষ্ণতা, শীত গ্রীষ্মের মধ্যে উষ্ণতার প্রচুর পার্থক্য। আয়নবায়ু যদি আমরা দেখি, মহাদেশের পূর্ব থেকে পশ্চিমে যখন আসে তখন কিন্তু জলীয় বাষ্প কমে যায়। এটা আমরা জানি যে আয়নবায়ু পূর্ব দিকে বেশি বৃষ্টি ঘটায়, মৌসুমী বায়ু কোনোভাবে বাধা পাচ্ছে না। এই এই কারণগুলো কিন্তু ভীষণ পরিমাণে বালির অবস্থান, উষ্ণতা অত্যাধিক পরিমাণে বেড়ে আছে, জলীয় বাষ্প নেই, আরাবল্লী পর্বতের উপস্থিতি, মরুভূমি অঞ্চল সৃষ্টির জন্য এই কারণগুলো দায়ী। কোথায়? এই রাজস্থানের যে থর মরুভূমি। এরপর আমরা চলে যাচ্ছি সিন্ধু সমভূমির মধ্যে। সিন্ধু সমভূমি মেনলি আমাদের ভারতে আমাদের যে 5টা উপনদী আছে, সিন্ধুর যে উপনদীগুলো মেনলি বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, এই যে নদীগুলো এরা সিন্ধু নদীর সাথে মিশছে। পাকিস্তানের সিন্ধু এখান থেকে উৎপন্ন হয়ে এইভাবে এসেছে সিন্ধু নদী। সেই সিন্ধু নদীর সাথে এই উপনদীগুলো এসে মিশছে। আমাদের এখানে পাঞ্জাব হরিয়ানা যে রিজিয়নটা, এই রিজিয়নে এই 5টা নদী কি করেছে? বৃহৎ এক প্লাবিত অঞ্চল সৃষ্টি করেছে, যেখানে সমভূমি উর্বর প্রকৃতির। 5 আব মানে নদী, 5টি আব দিয়ে পাঞ্জাব তৈরি হয়েছে। পাঞ্জাব মানে সিন্ধু সমভূমি নামকরণ করা হয়েছে, এবং এই যে পাঞ্জাবের অংশ পাকিস্তানের এদিকেও আছে, এবার আমাদের এখানেও আছে, পাঞ্জাব নাম করেই আছে। পাঞ্জাব বিরাট বড় অঞ্চল ছিল একটা সময়, এখন এখান থেকে র্যাডক্লিফ লাইন চলে গেছে। তো পাঞ্জাব, সিন্ধু সমভূমি, পাঞ্জাব হরিয়ানা, এই যে রিজিয়নটা, দিল্লির কিছু এদিকটা আমরা পাঞ্জাব হরিয়ানায় রাখতে পারি, পাঞ্জাব সমভূমির মধ্যে। পাঞ্জাব পঞ্চ আব বা 5টা নদী। এখানে কয়েকটা ছোট ছোট শর্ট কোয়েশ্চেনে আছে যে দিল্লির কিছু অংশ এখানে রাখতে পারি আমরা পাঞ্জাব সমভূমির মধ্যে, যেটা সিন্ধু সমভূমি অ্যাকচুয়ালি। তো এখানে কিছু দোয়াব আছে বিখ্যাত, যেমন বাড়ি দোয়াব, রেচনা দোয়াব, চাজ দোয়াব। এই দোয়াবগুলো মুখস্থ করতে হবে। বাড়ি দোয়াব, রেচনা দোয়াব, চাষ দোয়াব এখানকার গুরুত্বপূর্ণ কিছু দোয়াব। দোয়াব মানে দুটো নদী। এই যে 5টা নদী আছে, 5টা নদীর মিডিলে যে অংশটা, সেগুলো এক একটা দোয়াব, আর 5টা নদীর টোটাল অংশটাকে পাঞ্জাব। দোয়াবগুলোর নাম মুখস্থ করতে হবে: বাড়ি দোয়াব, রেচনা দোয়াব, চাষ দোয়াব। এখানকার যে প্লাবিত অঞ্চল, আমরা জানি গঙ্গার যে প্রাচীন পলিগঠিত অঞ্চল সেটা ভাঙ্গার। এখানকার যে প্রাচীন প্লাবিত অঞ্চলগুলো রয়েছে সেটাকে ধায়া বলা হয়, এবং নবীন প্লাবিত যে অঞ্চলগুলো, নতুন পলিগঠিত অঞ্চল, সেগুলোকে বেড বলা হয়। পাঞ্জাবে বেড বলা হয়। তাহলে প্রাচীনটা হচ্ছে ধায়া আর নবীনটা হচ্ছে বেড। আর এখানকার উত্তরের যে ক্ষয়প্রাপ্ত অংশগুলো, একে খোস বলা হয়। এগুলো লিখতে হবে। যখনই আমরা সিন্ধু সমভূমি লিখবো তখন এই ধায়া, বেড, খোস এগুলো লিখবো। আবার যখন আমরা রাজস্থানের সমভূমি লিখবো, সেই রাজস্থানের সমভূমির মধ্যে চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে। এখানকার যে হ্রদগুলো রয়েছে, সেই হ্রদ, শুষ্ক যে হ্রদগুলো, সেগুলোকে ধান্দ বলে, অবনমিত অঞ্চল। এখানকার যে লবণাক্ত জলাধারগুলো আছে সেগুলোকে রান বলা হয়। এখানকার এই পার্টগুলো কিন্তু লিখতে হবে। সেগুলো রাজস্থান সমভূমির মধ্যে পড়বে। আর সিন্ধু সমভূমির মধ্যে কিন্তু এগুলো তোমাকে রাখতে হবে, যে কোনটা বেড, কোনটা খোস, কোনটা ধায়া, এগুলো তোমাকে রাখতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে ঢুকবে। তারপর আমরা যেটা আমাদের মেনলি উত্তরের বিখ্যাত সমভূমি, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার গাঙ্গেয় সমভূমি। এই গাঙ্গেয় সমভূমি মেনলি যমুনা নদী থেকে এদিক থেকে শুরু করতে পারি আমরা। এদিকে পশ্চিমবঙ্গ টোটাল রিজিয়ন পর্যন্ত, বাংলাদেশ ঢুকছি না, পশ্চিমবঙ্গ পর্যন্ত টানতে পারি। এদিকে যমুনা নদী থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত টোটাল উত্তর ভারতের বৃহত্তম সমভূমি গাঙ্গেয় সমভূমি। তাহলে গাঙ্গেয় সমভূমিকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা এলাহাবাদ পর্যন্ত রাখতে পারি, যে এলাহাবাদ পর্যন্ত আমরা আসতে পারি। এখান থেকে ধরো পুরো যমুনা নদী থেকে যে এলাহাবাদ পর্যন্ত এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা টোটালটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি। উচ্চ গঙ্গা সমভূমি, এটা উচ্চ গঙ্গা সমভূমির মধ্যে আমরা রাখতে পারি। এই উচ্চ গঙ্গা সমভূমি তাহলে উত্তরপ্রদেশের পশ্চিমাংশ। এখান থেকে যমুনা নদী থেকে যদি আমরা আসি, উচ্চ গঙ্গা সমভূমি উত্তর থেকে, এই দিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যত যাচ্ছে, এই ঢাল কমতে থাকছে, উচ্চতা কমতে থাকছে।
আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই উচ্চ গাঙ্গেয় সমভূমি এলাহাবাদ পর্যন্ত যে রয়েছে, এখানে এক্ষেত্রেও যে নবীন পলিগঠিত যে অঞ্চলগুলো সেগুলো খাদারের মধ্যে, এবং প্রাচীন পলিগঠিত অঞ্চল এখানে কিন্তু ভাঙ্গার। গাঙ্গেয় সমভূমির এই পাঠটা কিন্তু রাখতে হবে যে নবীন পলিগঠিত অঞ্চল হচ্ছে খাদার এবং প্রাচীন পলিগঠিত অংশ হচ্ছে কিন্তু ভাঙ্গার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবালিক হিমালয়, তার মানে পাদদেশীয় যে অঞ্চল, শিবালিকের পাদদেশীয় অঞ্চল, এটা এই গাঙ্গেয় সমভূমির ওই পাটটার মধ্যে ঢুকছে। বিশেষত তোমার পশ্চিমের এই উচ্চ গাঙ্গেয় সমভূমি, যেহেতু এখানে শিবালিকের অংশ থাকতে পারে। এই শিবালিক হিমালয় আর এই গাঙ্গেয় সমভূমির উচ্চ অংশে তোমার কিছু শিলাচূর্ণ আছে। এই শিলার টুকরোগুলো এখানে সমভূমির মধ্যে দেখা যায়, যাদেরকে ভাবর বলা হয়। এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। শিবালেকের পাদদেশীয় অঞ্চল, উচ্চ গাঙ্গেয় সমভূমির এই রিজিয়নে কাঁকর সমৃদ্ধ, শিলার টুকরো সমৃদ্ধ এই সমভূমির মধ্যে যে ভূমিরূপ রয়েছে তাকে ভাবর বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখানে তরাই অঞ্চল দেখা যায়, যেমন স্যাঁতস্যাঁতে অঞ্চল, যে নদীগুলো নেমে আসছে হিমালয় থেকে। অ্যাকচুয়ালি গঙ্গা নদীও প্রচুর পরিমাণে পলি ক্ষয় করে নিয়ে এসে সঞ্চয় করেই সমভূমি তৈরি করেছে। আর এখানে পশ্চিমের কিছু বালিয়াড়ি আছে, এই উচ্চ গঙ্গা সমভূমির পশ্চিম দিকে কিছু বালিয়াড়ি আছে, যাদেরকে বলা হয় কিন্তু আমরা জানি ভূর। যে পশ্চিমে উচ্চ গঙ্গা সমভূমির পশ্চিম দিকে যে কিছু বালিয়াড়ি দেখা যায়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, এদেরকে ভূর বলা হয়। তাহলে এখানকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভূর কি? এখানকার যে শিবালিকে অবহিমালয়ের যে কাঁকর সমৃদ্ধ, শিলাচূর্ণ সমৃদ্ধ অংশ, সেটাকে বলা হয় ভাবর। পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ হিমালয়ের পাদদেশীয় অংশ দেখা যায়। আর এখানকার নবীন পলিগঠিত অঞ্চল খাদার, এখানকার প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার, এখানে তরাই অঞ্চল দেখা যায়। এইগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, এগুলো রাখতে হবে, উচ্চ গঙ্গা সমভূমির মধ্যে আছে। এবার মধ্য গঙ্গা সমভূমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের পূর্ব অংশ এবং বিহার পুরোটা, এরা হচ্ছে কিন্তু মধ্য গঙ্গা সমভূমি। উত্তরপ্রদেশের পূর্ব অংশ থেকে শুরু করে বিহার, এই টোটালটাই কিন্তু মধ্য সমভূমির মধ্যে পড়বে, মধ্য গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে। এখানেও নবীন পলিগঠিত যে অঞ্চল, সেটাকে বলা হচ্ছে খাদার, আর প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার। এবং এখান থেকে ঢাল কমতে থাকছে, গাঙ্গেয় সমভূমির ঢাল কমতে থাকছে। এবার যেটা আমরা যাচ্ছি নিম্ন গঙ্গা সমভূমি, পুরো পশ্চিমবঙ্গকে আমরা রেখে দেবো। নিম্ন গঙ্গা সমভূমি, মালভূমি অঞ্চলটা বাদ দিতে হবে, এই মালভূমি অঞ্চলটা বাদ দিয়ে দেবো। মালভূমি অঞ্চল বাদে পুরো পশ্চিমবঙ্গটাকেই আমরা নিম্ন গাঙ্গেয় সমভূমির মধ্যে রাখবো, নিম্ন গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে। তাহলে আমাদের গাঙ্গেয় সমভূমি তিনটে ভাগ আমরা দেখলাম: উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গাঙ্গেয় সমভূমি এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি। এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি পলিগঠিত অঞ্চলগুলো আমরা বলবো। এখানে বদ্বীপ অঞ্চল দেখা যায়, এখানে খাদার ভাঙ্গার দেখা যায়। এইসব বৈশিষ্ট্যগুলো আমাদেরকে রাখতে হবে। বাকি রইল কিন্তু ব্রহ্মপুত্র যে সমভূমি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। মেইনলি আসামে কিন্তু এই নদী ঢুকে এই অববাহিকা তৈরি করেছে, আসামটাই আমরা রাখতে পারি। ব্রহ্মপুত্র নদীর অববাহিকা বা ব্রহ্মপুত্র সমভূমি, আমরা এটা ছোট করে আমরা বলতে পারি। এখানে মাজুলি দ্বীপ রয়েছে ব্রহ্মপুত্র অববাহিকার মধ্যে, কামাখ্যা, তারপরে তোমার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নবগ্রহ, এগুলো উচ্চভূমি। নবগ্রহ, কামাখ্যা, এগুলো হচ্ছে উচ্চভূমি। কোথাকার? এই ব্রহ্মপুত্র নদীর উপত্যকার সমভূমির মধ্যেই কিন্তু এই উচ্চভূমি রয়েছে, কামাখ্যা, নবগ্রহ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা পুরো উত্তরের গাঙ্গেয় সমভূমি থেকে শুরু করে সিন্ধু সমভূমি, এদিকে পাঞ্জাব সমভূমি, যেটা রাজস্থান সমভূমি, এই টোটালটা আমরা আলোচনা করলাম। পাঠে পাঠে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তুমি রাজস্থান সমভূমির মধ্যে এইগুলো বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেবে। সিন্ধু সমভূমির মধ্যে এই যে তোমার খোঁজ থেকে শুরু করে মানে তোমার বেট থেকে ধায়া থেকে শুরু করে পয়েন্টস গুলো অবশ্যই দিতে হবে। গাঙ্গেয় সমভূমির যে অংশগুলো ভাবর থেকে আলোচনা করা হলো, এখানে ভূর আলোচনা করা হলো, এগুলো অবশ্যই দিতে হবে। বাকি এদিকে আমাদের গাঙ্গেয় সমভূমির পাঠগুলো, ভাগগুলো, ব্রহ্মপুত্র সমভূমি, এগুলো সব উত্তর ভারতের বৃহৎ সমভূমির অংশ, এগুলো সমস্ত কিছু। আর কিছু বৈশিষ্ট্য আছে, এই যে উত্তর ভারতের সমভূমি আমরা আলোচনা করলাম, পয়েন্টস গুলো লেখার পর বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। যেমন গুরুত্ব আছে কিছু, যে এটা
মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল জোন বলা যেতে পারে, যে চাষ সব থেকে বেশি ভালো হয়, সব থেকে বেশি কৃষিকাজ এখানে আছে। ধান, গম, তুলো থেকে শুরু করে আখ চাষ থেকে শুরু করে এইসব গুরুত্বপূর্ণ ফসল কিন্তু এই সমভূমিতে চাষ হচ্ছে। মিলেট চাষ হচ্ছে, জব চাষ হচ্ছে, এই সমভূমির মধ্যে কিন্তু চাষ হচ্ছে। শিল্পে একাধিক শিল্প সমাবেশ হয়েছে। পরিবহনের খুবই গুরুত্বপূর্ণ স্থান, এই রিজিয়ন গুলো পরিবহনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এত সুযোগ সুবিধা থাকলে কি হবে? জনসংখ্যা প্রচুর, অবশ্যই আমরা জানি এই রিজিয়নেই ভারতের সব থেকে বেশি জনসংখ্যা, জনবহুল। ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি ইউপিতে, জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারে, দ্বিতীয় পশ্চিমবঙ্গ। তাহলে এই যে রিজিয়নটা, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, সব থেকে বেশি জনসংখ্যা এখানে বেশি, জনঘনত্ব বেশি। তাহলে এই যে রিজিয়নটা পপুলেটেড, তাহলে এই সমভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে গুরুত্ব হিসেবে লিখতে হবে। তাহলে এটা গেল আমাদের উত্তর ভারতের বৃহৎ সমভূমি, তার বিভিন্ন পার্টগুলো। 5 নম্বরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা ভারতের সিরিজগুলো আলোচনা করছি, পরপর সিরিজগুলো চলছে এখন। আমরা প্রশাসনিক পার্ট বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি কিভাবে ওটা অ্যান্সার করব। প্রশাসনিকের পর আমরা ভূপ্রকৃতিতে আছি। ভূপ্রকৃতিতে আমরা প্রথমে হিমালয়কে বোঝালাম, হিমালয় দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর দুটো ভাগ আলাদা আলাদা করে বোঝানো আছে। এখন আমরা বৃহৎ সমভূমি সম্পর্কে ক্লাস নিলাম। এরপর আস্তে আস্তে আমরা মালভূমি থেকে শুরু করে উপকূলীয় সমভূমি থেকে শুরু করে পরপর ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পরপর মাটি, স্বাভাবিক উদ্ভিদ চলতে থাকবে। তারপর অর্থনৈতিক শুরু হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাজেস্টিভ কোশ্চেনও কিন্তু আলোচনা করা হচ্ছে। তো খুব ভালোভাবে পড়তে হবে। ডেসক্রিপশনে ভিডিও লিংক প্রচুর দেওয়া রইল মাধ্যমিকের জন্য। যে চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন আছে সেই চ্যাপ্টারের ভিডিওটা দেখে নিলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম গ্যারান্টেড। এবং এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি পরীক্ষায় নিজে পেন চালাতে পারবে। কনসেপ্ট প্রয়োজন রয়েছে এবং তার সাথে সাজেশনও কিন্তু পরপর আলোচনা করা হচ্ছে। শুধু বড় কোশ্চেন নয়, শর্ট কোশ্চেনের সাজেশনও আলোচনা করা হচ্ছে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।